বড় ভাইয়ের জন্য পাত্রী দেখতে এসে নিজের প্রেমিকাকে পাত্রী হিসেবে দেখে যেন 440 ভোল্টেজের শক খায় জিদান। মেঘ বিনা বাজ পড়ার মতো চমকায় সে। ওদিকে পাত্রের ছোট ভাই রূপে বড় লোকের বিগড়ে যাওয়া ভার্সিটির দাপুটে ইফরাত জিদানকে দেখে আটকে ওঠে দিবা। দিবার কাছে জিদানের চেনা রূপ একজন উদ্ধত রূঢ় যুবক। ভাগ্যে এমন নিষ্ঠুর পরিহাসে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় দুজন। রাগে জিদানের ফর্সা মুখ কঠোর হয়ে ওঠে, হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ হয়। দিবার চোখের ঘন পল্লব কাঁপতে থাকে। মেয়েটার দৃষ্টিতে আতঙ্কের ছায়া। ভয়ে সন্ত্রস্ত হয়ে ও পিটপিট করে জিদানের দিকে তাকায়। জিদানের দৃষ্টি জোড়া দিবাতেই নিবদ্ধ, তবে সেই দৃষ্টিতে যেন অগ্নি ঝরছে। মনে হয় এই বুঝি সেই দৃষ্টি দিবাকে ভস্ম করে দেবে, আর মুহূর্তেই ছাই হয়ে মিলিয়ে যাবে বাতাসে। এমনটা না হলেও ভয় দিবার শরীরকে শামুকের মতো গুটিয়ে ফেলে। তড়িঘড়ি করে চোখের পলক নামিয়ে নেয়। জড়সড় হয়ে বসে শাড়ির আঁচল দুহাতে শক্ত করে মুঠো করে ধরে। আসন্ন বিপদের পূর্বাভাসে দিবার কণ্ঠ শুকিয়ে আসে। বুকের ভেতর অজানা আশঙ্কায় প্রলয়কারী তুফানের শুরু হয়। পাত্রীরূপে সজ্জিত সামিরা হক দিবাকে দেখে রাগে জিদানের ফর্সা মুখের ঘন কালো মেঘ প্রকট হতে থাকে। দাঁত কটমট করে ভাবে, হে মেয়ের কত বড় স্পর্ধা, ইফরাত জিদানের সাথে বেমানি করা। এটা ভাবতেই জিদানের ইচ্ছে করেছে দিবার গলা চেপে ধরতে। জিদান ভেতরে ফোঁসফোঁস করতে থাকে। জিদানের পাশে কাজিন অভি বসে। অভির চোখে মুখেও বিস্ময়। জিদানের মুখের অভিব্যক্তি দেখে অভি চিন্তায় পড়ে যায়। জিদানের মুখভঙ্গি থমথমে। ঘরভর্তি মানুষের মাঝে জিদান রেগে কোনো অকারেন্স না করে বসে। এই ভেবে অভির কপালের চিন্তার ভাঁজ প্রগাঢ় হল। সে ধীরে ধীরে জিদানের গা ঘেঁষে বসল। কানের কাছে মুখ টেনে ফিসফিস করল, বি পেশেন্ট ব্রো, পেশেন্ট। ঘরবর্তী লোকজন আছে, প্লিজ সিনক্রেট করিস না, রাগটা একটু কন্ট্রোল কর। জিদান ঘাড় ঘুরিয়ে রক্তাক্ত চোখ জোড়া নিয়ে তাকাতেই অভির মুখের কথা কর্পূরের মতো উবে যায়। মুখটা কিঞ্চিত হা হয়ে থাকে। পরপর শুকনো ঢোক গেলে অভি। অপর পাশে 3 আসন বিশিষ্ট সোফায় জিদানের মা জুবায়দা খন্দকার, তার 2 বোন সাবিনা খন্দকার আর ইসরাত আরা বসে। সিঙ্গেল সোফায় তোফাজ্জল হক দিবার চাচা বসে। দিবার চাচা পারভিন বেগম দিবাকে সবার সামনে বরাবর একটা চেয়ার পেতে বসতে দিলেন। ইসরাত আরা হাতে থাকা ফোনে চোখ বোলালো। সময়টা দেখে নিয়ে বড় বোনকে উদ্দেশ্য করে মৃদু স্বরে বললেন, আপা, সাদীপ যে এখনো এলো না? আজকেই নাকি পাকা কথা সারবে? একটিবারের জন্য হলেও তো সাদীপের দেখা জরুরি ছিল, তারপরে মতামত। গায়ে জলপাই রঙের শাড়ি, বয়স 55-এর কোঠায়, তবে এখনো চেহারায় স্মার্টনেসের ছাপ স্পষ্ট। চোখে মুখে কঠোরতা, চলনে এক রাজকীয় আভিজাত্য। এর নারী কল্যাণ সমিতির সভাপতি, সবার কাছে জনদরদি হিসেবেই পরিচিত। আসন্ন সংসদ নির্বাচনের পদপ্রার্থী। ওনার বৈশিষ্ট্য কম, কথা বলেন, কিন্তু যখন বলেন শব্দগুলো যেন ছুরি কাঁচির মতো স্পষ্ট, ধারালো। নিজের মতের বিরুদ্ধে কিছু শুনতে নারাজ, সিদ্ধান্তে অবিচল। দৃঢ় কণ্ঠে এক বাক্যে ইসরাতকে থামিয়ে দিলেন জুবায়দা। আমার পরিবার, সেখানে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। ইসরাত হতবাক, মুখটা ছোট হয়ে আসে, আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। ভেতরে ভেতরে খানিকটা আহতও হয় সে, কিন্তু আপত্তির সাহস নেই। দীর্ঘশ্বাস ফেলে ইসরাত নিচু স্বরে বলল, না মানে আপা, সাদীপের তো আসার কথা ছিল, আসলো না তাই বললাম আর কি। জুবায়দা কাট কাট গলায় বললেন, আজ বিয়ে নয় যে সাদিফকে উপস্থিত থাকতে হবে, আমরা মেয়ে দেখতে আসছি, ক্লিয়ার? ইসরাতের পাশে বসা মেজ বোন সাবিনা আড়ালে মুখ বাঁকালো। ইসরাতের কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আরে ওই ছেলেও তো মায়ের মতো একগুয়ে কম নয়, আর ও আসবে এখানে? দেখ, চেম্বার ছেড়ে পরে আসছে ওই মেয়ের কাছে। কয়েক মুহূর্ত থেমে আশপাশের নজর বুলিয়ে শুধিয়ে উঠলেন, ইস্যু, একটা বিষয় খেয়াল করেছিস? কি? আপার বুদ্ধি দেখেছিস? কি চালাক আপা! সাদিফের জন্য গ্রাম থেকে এরকম
নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এতি মেয়ে নিচ্ছে। মেয়েটা দেখতেও আহামরি নয়, যাতে করে ছেলে বাহিরে থেকে ওই মেয়ের পিছনে অর্থ ঢালেও, তারপর সময় কাটালেও বউ প্রতিবাদ করার সাহসটুকু না পায়, মুখ বুজে সব সয়ে নেয়। উফ, মেজো আপা তুমি থামবে? আপাকে এখনো চিনিস না ইস্যু, একদিন দেখবি আমার কথা অক্ষরে অক্ষরে মিলে যাবে। আর এমন ঘর থেকে ছেলের বউ নেয়ার আরও একটা বিশেষ কারণও আছে বটে। সভাপতি পদে টিকে থাকতে হবে না, সামনে এমপি নির্বাচন করবে, সবার সামনে নিজেকে মহান দেখাবে। বুঝি বুঝি, সবই বুঝি। তোরা অন্ধ, তাই আপার উপরের রূপটাই দেখিস। আপন মনে বলে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সাবিনা খন্দকার। দিবার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখশ্রী বেশ আকর্ষণীয়, এক ধরনের মায়া লেগে আছে মুখ জুড়ে। জুবাইদা তাকে গভীর মনোযোগে দেখছেন। মেয়েটির হাত পা কাঁপছে সামান্য, হয়তো অপরিচিত মানুষের ভিড়ে সংকোচ বোধ করছে। জুবাইদা বিষয়ে মাথা ঘামালো না। চাচি পারভিন দিবার প্রশংসায় মুখর। মেয়ে ভদ্র, গুণে লক্ষ্মী, সব কাজে পারদর্শী বলেই চলেছেন একের পর এক। দিবার কানে কথাগুলো কেমন যেন বেখাপ্পা শোনায়, যেন ভূতের মুখে রামনাম। আইন বিভাগের ছাত্রী দিবা, বর্তমানে সে দ্বিতীয় সেমিস্টারে। মাত্র এক সপ্তাহ হলো ম্যাচ থেকে বাড়ি ফিরেছে দিবা। এই অল্প সময়ে দুবার মেয়েটাকে পাত্রপক্ষের সামনে বসতে হলো। মেয়ের বাবা মা নেই এটা শোনার পরই যেন তাদের আগ্রহ -X অক্ষ বরাবর নামে ক্রমশ। আর তারপর কিছু না বলেই নীরবে উঠে চলে গিয়েছিল পাত্রপক্ষ। কিন্তু পাত্রপক্ষের আসা যাওয়ার পেছনে যে খরচাপাতি হয়েছে তা নিয়ে চাচির ক্ষোভের শেষ নেই। শুধু ক্ষোভ নয়, সেদিন অপমানজনক কথার বোঝাও সহ্য করতে হয়েছিল মেয়েটাকে। দিবার পড়াশোনার খরচ, থাকা খাওয়া সবকিছু মিলিয়ে চাচার সঙ্গে চাচির প্রায়শই তর্ক লেগেই থাকে। তাই চাচাও চান যত দ্রুত সম্ভব তাকে বিয়ে দিয়ে দায় সেরে ফেলতে। এসবের চেয়ে দিবার এখন অন্য চিন্তা। পাত্রপক্ষের প্রতিক্রিয়ার চেয়েও বেশি ভাবিয়ে তুলেছে জিদান। না জানি জিদান কি রিয়্যাক্ট করে বসে। দিবার আবার আর এক সমস্যা বেশি, দুশ্চিন্তা করলে, ভয় পেলে জ্ঞান হারায়। দিবা সব দিক দিয়েই নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দিবা ভীরু মুখে চোখের কোণ তুলে জিদানের দিকে তাকালো। পরনে কালো টি শার্ট, সুঠাম দেহের সাথে আটশাট, পায়ের উপর পা তুলে বসেছে। সেই তুলা পা আবার রীতিমতো নাড়াচ্ছে। দিবা শুকনো ঢোক গিলে দৃষ্টি মাটির সাথে মিশিয়ে ফেলল। শরবতের গ্লাসটা শক্ত করে মুঠোর ভেতর চেপে ধরেছে জিদান। একটু বেশি চাপ দিলেই কাজ ভেঙে চুরমার হয়ে যাবে। অবিচিন্তিত চোখে তাকিয়ে আছে। সামনে যে এক আতঙ্কজনক বিস্ফোরণ অপেক্ষা করছে, পরিস্থিতি সামলাতে হবে। ঠান্ডা মাথায় বুঝিয়ে সুঝিয়ে অভি এক পলক জুবাইদার দিকে তাকিয়ে বলল, বড় খালামনে, তোমরা কথা বলো, আমি আর জিদান একটু ঘুরে আসছি। চোখের ইশারায় সম্মতি জানালেন জুবাইদা। দুই হাত রং চটা জিন্সের পকেটে গুজে মেরুদণ্ড টান টান করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে জিদান। অভি কিছু বলতে নিলেই গম্ভীর গলায় এক বাক্যে থামিয়ে দেয় জিদান। স্টপ, কিছুক্ষণ আমাকে একলা থাকতে দে। এ মেয়ের সাহসের নারী দেখে আমি স্তব্ধ। তবে এই সাহসের ফলাফল কতটা ভয়াবহ হয় তা জিদান দেখিয়ে দেবে। জিদান, তুই জানিস দিবার বাবা মা নেই? সে চাচা চাচির কাছে বড় হয়েছে, গ্রামের মেয়ে। যারা তাকে বড় করেছে তাদের মুখের উপর কিছু বলা বা প্রতিবাদ করার সাহস হয়তো নেই। আমার মনে হয় দিবা পরিস্থিতির শিকার। এখন রাগ না করে বরং কিভাবে সবটা সামলানো যায় সেটাই আমাদের ভাবা উচিত। 2 সেকেন্ড থেমে ফের বলে অভি, বাট এখন তো বড় সমস্যা হলো খালামণি। খালামণিকে কী করে ম্যানেজ করবে? জিদান কোনো উত্তর দিল না। ছাদের রেলিংয়ের কাছে বড় আম গাছের ছায়ায় স্থির দাঁড়িয়ে রইল সে। শাওলাযুক্ত রেলিং থেকে একটু দূরে থেকে দৃষ্টিটা মেলে ধরল দূরের সবুজ মাঠের দিকে। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, আই নিড টু টক টু দিবা, অ্যারেঞ্জ ইট কুইকলি। অভি অস্থিরতায় ছাদে পায়চারি করছিল। কিভাবে দিবার সঙ্গে জিদানের আলাদা করে কথা বলার সুযোগ বের করবে সেটাই তার চিন্তার কেন্দ্রবিন্দু। এক হাতে মুখ চেপে ভাবতে ভাবতে সিঁড়িঘরের ওপাশে যেতেই হঠাৎ চমকে উঠল। রেলিংয়ের উপর বসে আছে এক অপূর্ব সুন্দরী মেয়ে, একদম পরীর মতো। ধবধবে ফর্সা গায়ের রং রোদের আলোয় ঝলমল করছে।
নীল রঙের সালোয়ার কামিজে তাকে ঠিক যেন নীল পরি মনে হচ্ছে। ভর দুপুরে এমন নির্জনে একলা এক মেয়েকে দেখে অভির মনে অদ্ভুত শিহরণ জাগল। সে কি সত্যিই মানুষ নাকি অন্য কিছু? গল্পে শুনেছে দুপুর আর রাতে জিন পরীদের আনাগোনা বেশি থাকে। মেয়েটি ফোনে এতটাই মগ্ন যে আশপাশের কিছুই টের পাচ্ছে না। অভির মনে হলো ছুঁয়ে দেখলে হয়তো নিশ্চিত হওয়া যাবে। সতর্ক পায়ে এগিয়ে গেল অভি। হাত বাড়িয়ে স্পর্শ করার মুহূর্তে হঠাৎ মেয়েটি ফোন থেকে মুখ তুলল। সামনে এক অচেনা ছেলে হাত বাড়িয়ে আছে। এটা দেখে চমকে চিৎকার করে উঠল সে। আতঙ্কে তার শরীর কেঁপে উঠল। পা হড়কে গেল রেলিং থেকে। পড়ে যেতে নিলেই অভি বিদ্যুৎ গতিতে মেয়েটির বাহু আঁকড়ে ধরল। একটুর জন্য রক্ষা হলো। মেয়েটির শ্বাস দ্রুত হয়ে গেছে, চোখে এখনো ভয়ের ছায়া। কম্পিত স্বরে বলল, কে আপনি? এভাবে অভি আহাম্মক বনে যায়। উত্তরে কি বলবে ভেবে দিশেহারা। যা ভেবেছে তা বললে মেয়েটা নিশ্চয়ই অভিকে বোকার রাজা বলবে। না, সুন্দরী মেয়েদের কাছে নিজেকে এভাবে রিপ্রেজেন্ট করা ঠিক হবে না। অভি গলা খাকারি দিয়ে বলল, মানে ম্যাম, আপনার গায়ের উপরে একটা মশা পড়েছিল। ডেঙ্গুর সিজন চলছে, আপনার প্রতি বড় মায়া হলো। ভাবলাম কামড়ে দিলে যদি ডেঙ্গুতে আক্রান্ত হন, তাই মশাটা তাড়াতে। জান্নাত ছেলেটাকে নিরীক্ষণ করল। ছেলেটা লম্বা চড়া, দেখতে মন্দ নয়। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এ বুঝি পাত্রপক্ষের কেউ। মায়ের মুখে শুনেছে এবারের সম্বন্ধ বেশ বড় ঘর থেকে আসছে। এত সুন্দর একটা ছেলের মুখে ম্যাম ডাক শুনে ওর মনটা কেমন যেন গলে গেল। খানিক আগের রাগ এক মুহূর্তেই উধাও। মিষ্টি হেসে বলল, ও থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনি বুঝি পাত্রপক্ষের লোক? হ্যাঁ হ্যাঁ, আমি পাত্রের কাজিন। ও, আপনি? দিবা আমার চাচাতো বোন। ও, তা আপনার নামটা জানতে পারি মিস? জান্নাত, পুরো নাম জান্নাতুল ফরদৌস। নাইস নেম, ঠিক আপনার মতোই। আমি অভিরূপ হাসান। প্রশংসা শুনে জান্নাতের কেমন লজ্জা লজ্জা লাগছে। অভি হঠাৎ শুধিয়ে উঠল, সবাই ভিতরে। তা মিস, এই ভোর দুপুরে আপনি একা একা ছাদে? মা বলেছে। মেয়েটাকে অভির কাছে সহজ সরল ঠেকল। অভি কৌতূহলী গলায় প্রশ্ন করল, কেন? জান্নাত দ্বিগুণ উৎসাহে বলতে লাগলো, দেখি আপনি কতটা বুদ্ধিমান। ধরুন একসাথে দুটো ফোন রাখা আছে, একটা স্মার্টফোন, অন্যটা বাটন ফোন। তাহলে বলুন তো, সবার নজর প্রথমে কোন দিকে যাবে আর কোন ফোনটা নিতে চাইবে? অভি কপাল কুঁচকে ভাবতে লাগলো। তন্মধ্যে পিছন থেকে গুরু গম্ভীর কণ্ঠস্বর আসলো, চায়না স্মার্টফোনের থেকে কিন্তু নোকিয়া বাটন ফোনের কোয়ালিটি ভালো। চায়না স্মার্টফোন আপামর দেখতে শোভনীয় হলেও দুদিনই জীবন অতিষ্ঠ করে দেয়। আজ এই প্রবলেম তো কাল ওই প্রবলেম। বাট এদিক দিয়ে ব্র্যান্ডেড বাটন ফোনের উপযোগ বেটার, আমার এটাই মনে হয়। অভি হঠাৎ কোথায় উধাও। নিচে যাবে বলে অভির খোঁজ করতে এপাশে পা রাখতেই কথা কানে আসে। তুখোর তীক্ষ্ণ মস্তিষ্কের জিদানের জান্নাতের কথা বুঝতে 2 সেকেন্ড বিলম্ব হয় না। সাথে সাথে জবাবও জিব্বার ডগায় চলে আসে। পরপর অভিকে উদ্দেশ্য করে বলে জিদান। আমি নিচে যাচ্ছি। আর টু শব্দ না করে গটগট পা ফেলে প্রস্থান করে জিদান। জান্নাত মুখ অন্ধকার করে মনে মনে ভাবল, বাবা, এ ছেলের আবার কথার কি ঝাঁজ। সুদর্শন তবে অভদ্র। প্রথমে নাস্তা পানি দেওয়া হয়। তোফাজ্জল হক জোর করেন দুপুরের খাবারের জন্য। আয়োজন করেছে না খেয়ে গেলে আবার খাবার নষ্ট হবে, ওনারা কষ্ট পাবেন। এই জন্য অনিচ্ছা সত্ত্বেও জুবাইদা রাজি হয়। দিবার মন ভারী, ম্লান মুখে রান্নাঘরের দিকে যাচ্ছিল চাচিকে সাহায্য করতে। এমন সময় আচমকা কারো সামনাসামনি পড়তেই পা জোড়া থেমে গেল। চোখ তুলে তাকানোর আগেই কর্ণ কুহরে এলো শান্ত কণ্ঠস্বর। হাই। ঘাড়টা কিঞ্চিত বাঁকা করে এক হাত কাঁধের পিছন থেকে টেনে সামনে আনতে আনতেই বলল জিদান। দিবার শরীর ভয়ে বরফ বনে গেল। ঝড়ের আগে যেমন পরিবেশ ঠান্ডা থমথমে থাকে, ঠিক অনুরূপ জিদানের মুখাবয়ব। দিবা কোনো কিছু ঠাউর করার আগেই ডান হাতে অনুভূত হয় স্পর্শ। মুহূর্তেই স্পর্শটা দৃঢ় হলো। জিদান ওর হাত শক্ত করে চেপে ধরল, পরপর টেনে একপাশে নিয়ে গেল। দিবার পিঠটা ঠেকে দেয়ালে।
সামনে অগ্নি মূর্তি হয়ে জিদান দাঁড়িয়ে, এক হাত দিবার কাঁধের উপর দিয়ে দেয়ালে ঠেকানো, অন্য হাত জিন্সের পকেটে গুজে রেখেছে। দিবার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যায়, অন্তরটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। কেউ যদি দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। জিদানের অবশ্য এতে ভাবাবেগ নেই, ও কঠোর চিত্তের চেয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। দিবার নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছে, কম্পমান ঠোঁট নেড়ে কিছু বলবে, তার আগেই চাচির গলা এলো। দিবা, ও দিবা, আয় তো একটু মা, হাতে হাতে সাহায্য কর। অন্যদিন হলে এত সুন্দর করে নরম গলায় ডাকতো না চাচি। আজ বাড়িতে পাত্রপক্ষের লোকজন আছে, তার উপর বড় ঘরের লোকজন বিধায় চাচির আচরণে ক্ষণস্থায়ী পরিবর্তন। এদিকে নির্জনে জিদানের সাথে এভাবে দেখলে চাচির লঙ্কা কাণ্ড করে না বসে, এই ভেবে দিবার বুক ধরফর করছে। মেয়েটা ভীরু চোখ মুখে এপাশ ওপাশ চাইল। ডানে তালাবদ্ধ স্টোর রুম, বামে করিডোর ধরে চাচি আসছে, পায়ের শব্দই তা বোঝাচ্ছে। পেছনে দেয়াল, সামনে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে জিদান, ঠিক শাবনূরের সেই বিখ্যাত গানটির মতো অবস্থা। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল। পূর্ব পশ্চিম দুদিক অন্ত নদী, দিবা যেন অথই সাগরে পড়েছে। দিবার মুখের দিকে তাকিয়ে দাঁত কটমট করে চোখ খুলল জিদান। আমি তোমার সাহস দে। পায়ের শব্দটা জোরালো হতেই দিবা আতকে উঠে তৎক্ষণাৎ ডান হাতটা দিয়ে জিদানের মুখ চেপে ধরল। পরপরই চাচির শাড়ির আঁচলের কোণা বাতাসে উকি দিল। দিবা তা দেখে মাথাটা অসহায় ভঙ্গিতে দেয়ালে ঠেকালো, ভয় খিচ মেরে চোখ বুজে নেয়। জান্নাতের মা, তাড়াতাড়ি করো, ওনারা চলে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। দেখ দেখি, এখনো খাবার দাবার ঠিক না করে ওদিকে কই যাচ্ছ তুমি? তোফাজ্জল হকের কথায় পারভিন দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন, কপালে বিরক্তির ছটা নিয়ে খেকিয়ে উঠলেন। একা একা আমি কত দিক সামাল দেব? হ্যাঁ, শোকেস থেকে প্লেট বের করে দিবাকে বললাম ধুলো জমে আছে, মেঝে ঝকঝকে করে দে। ওমা, সে মেয়ে বলল আসছি। সেই যে আসছি বলে গেল, এখনো সেই আশা ওর হলো না। শহরে পড়াতে দিয়ে মেয়েটা দিন দিন মুখে মুখে কথা বলা তো শিখছেই, সাথে কামচোরও হচ্ছে। হাই হাই করে কণ্ঠে আফসোস নামিয়ে বললেন পারভিন। আগেই পই পই করে বলেছিলাম টাকা পয়সা খরচ করে শহরে ভর্তি করানোর দরকার নেই, বিয়ে থা দিয়ে ঝামেলা ঘাড় থেকে নামাও। শুনলে না তো, শুনলে না। কি শুরু করলে বলো তো? এখন এইসব কেন বলছো? আমার মাথায় ধরছে না। ধরবে না, ধরবে না, তোমার ওই টাক মাথায় কি ছুটি ধরবে না। না আছে মাথার উপরে একটা চুল, আর না তো ভেতরে মগজ। তোফাজ্জল হকের মুখটা ভোঁতা হয়ে এলো। পারভিন গলার স্বর নামিয়ে ফিসফিসিয়ে বললেন, পাত্রপক্ষের সামনে যাবে না বলে সেদিনের মতো আজও ওমে জিদ ধরেছিল। আমার আগেই সন্দেহ হয়েছিল ঠিক শহরে গিয়ে কোনো ছেলের খপ্পরে পড়েছে, নিশ্চয়ই প্রেম প্রীতি। তোফাজ্জল হক থামিয়ে দিলেন। কি আশ্চর্য, কী সব আজে বাজে বলছো? দিবা পড়ালেখা করতে চায়, সেজন্য এক্ষুনি বিয়েতে? পারভিন কথা কেড়ে নিয়ে বললেন, হ্যাঁ, তোমার ভাতিজি পড়ালেখা করে তো ব্যারিস্টার হবে। শোনো, শহরে একা একা থাকে, কিছু করে বংশের দুর্নাম হলে আমার মেয়ের বিয়ে দেওয়া মুশকিল হবে। তাই ওনারা যদি আজই দিনক্ষণ ঠিক করতে চায়, তুমি কিন্তু না করবে না। আদিক্ষেতা দেখিয়ে বলতে যেও না, মেয়ের মতামত নিয়ে দিন দেব। তোফাজ্জল হক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা, সেসব দেখা যাবে, আগে এখন খাবার গোলসাল করো তো। দিবাকে ডেকে আনি, মহারানী মনে হয় ছাদে। থাকো, আমি সহ্য করছি তোমাকে। চলো, বিয়ে হলে তো চলেই যাবে মেয়েটা, যে কটা দিন আছে একটু শান্তিতে থাকতে দাও। হ্যাঁ, আমি তো তোমার ভাতিজিরে কষ্টে রাখি, না খাওয়ায় রাখি, তোমার কথাতে তাই মনে হচ্ছে। গজগজ করতে করতে প্রস্থান করে পারভিন। দিবার চোখ এখনো বন্ধ, নিঃশ্বাসের ওঠানামায় বুক কাঁপছে হালকাভাবে। জিদান অপলক তাকিয়ে আছে দিবার মুখের দিকে, ঘন পল্লব থেকে থেকেই কাঁপছে। জিদান ধীরে ধীরে মাথাটা কিঞ্চিত নামালো, নিজের ঠোঁটের উপর এক টুকরো তুলোর মতো নরম কোমল তুলতুলে হাতটা
এখনো বিদ্যমান। জিদান আচমকা চট করে চুমু খেল সেই হাতে। লহমায় দিবার শরীর শিউরে উঠল। পেলব শরীরে একটা তরঙ্গ ছড়িয়ে পড়ল ওর। অমনি এক ঝটকায় টান মেরে হাত সরিয়ে নেয়। বড় বড় চোখ করে রাগী দৃষ্টি ছুড়ল দিবা। জিদান ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, এভাবে তাকিও না, হায় मैं मर जाऊंगा। দিবা চোয়াল শক্ত করে এবারে ঠোঁট জোড়া খুলল। রাগত স্বরে বলল, আশ্চর্য, এভাবে গায়ের উপর উঠে এসেছেন কেন? দূরত্ব বজায় রাখুন প্লিজ, দূরে সরে দাঁড়ান, আমার অস্বস্তি হচ্ছে। আমার তো ভালোই লাগছে, বরং আরেকটু কাছে। বলতে বলতে বাঁকা হেসে আরেকটু কাছে এগোলো জিদান। অসভ্য লোকের অসভ্য কথা শুনে রাগে দিবার পিত্তি জ্বলে উঠল। জিদানের নিঃশ্বাস দিবার মুখের উপর পড়ছে। দিবার জোরালো শ্বাস নিয়ে তেতে উঠল। এসব কি ধরনের অসভ্যতামি? দয়া করে আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করবেন না, সামনে থেকে সরুন, আমাকে যেতে দিন। দিবার দৃঢ় গলায় বলল। জিদান ওর মুখটা নামিয়ে দিবার গালের সাথে ছোঁয়ালো। খোঁচা খোঁচা দাড়ি দিবার মাখনের মতন নরম গাল স্পর্শ করল। এর মধ্যে কোনো কিছু ঠাওর করার আগেই আচমকা টাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে যায় জিদান। জিদানের বুকের উপর হাত রেখে সজোরে ধাক্কা দেয় দিবা। নিজেকে সামলে মেরুদণ্ড টান টান করে দাঁড়ালো জিদান। এক পলক দিবার দিকে তাকিয়ে চোখ কুঁচকে বলে ওঠে, ওয়াও, তুমি তো দেখছি রীতিমতো পাওয়ার ব্যাংক। দেখে মনে হয়নি গায়ে এতটুকু জোর আছে। এদিকে ধাক্কা দিয়ে জিদানকে দুপা পিছিয়ে দিয়েছ। তোমার একের পর এক সাহসীমূলক কাজের জন্য বাহবা না দিয়ে থাকতেই পারছি না। দেবা ডার্লিং, অ্যাপ্রিসিয়েট ইউ। বলেই ঠোঁট চোখা করে উড়ন্ত চুমু ছোড়ার মতো করল জিদান। দিবা মুখটা ডান দিকে ঘুরিয়ে নিল। ঠোঁটে একরাশ ঠাট্টা রসিকতা মিশ্রিত হাসি ফুটিয়ে তুলল জিদান। ভ্রু নাচিয়ে ফের বলল, ভেবেছিলাম তুমি চুপচাপ, কোয়াইট অ্যান্ড কিউট টাইপ। এখন দেখি তুমি আসলে সাইলেন্ট কিলার। মায়াবিনী সুন্দরী, কিন্তু ঝাঁচালো। আই লাইক ইট। দিবা রাগে ফুঁসে উঠে কিছু বলবে তার আগেই জিদান থামিয়ে দেয় ওকে। জিন্সের পকেটে এক হাত গুজে শটান দাঁড়িয়ে বলল, একেবারে দেশি মুরগির মতো তেজ দেখছি মায়েরি। ভালো ভালো, পোলট্রি মুরগি আমার একদম পছন্দ না। দিবার রাগত মুখটা নিয়েই চলে যেতে নেয়। জিদান সামনাসামনি দাঁড়িয়ে থামিয়ে দিল। দিবার পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক চোখ বোলালো। পরক্ষণেই ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, এই যে সাজগোজ, সবটা আমার জন্য হওয়ার কথা ছিল, সেখানে তুমি কিনা অন্য কারো বউ হবার জন্য সেজেগুজে গিয়েছ। আমাকে ঠকাচ্ছিলে। আমার সাথে প্রতারণা করতে তোমার বুক কাঁপলো না? অ্যান্সার মি স্যামের হক দিবা। শেষের কথাটা ধমক দিয়ে বলে জিদান দিবার ভেতর আতঙ্ক থাকলেও বাইরে নিজেকে শক্ত খোলসে আবৃত করে নেয়। নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনার আর আমার মাঝে ঠকানোর মতো কোনো সম্পর্ক নেই, আর না তো ছিল। এই ওয়েট, কি বললে? বাংলাতেই বলেছি, না বুঝার কথা নয়। একদম মেজাজ বিগড়ে দেবে না। যা প্রশ্ন করব সোজা উত্তর দেবে, মিথ্যের আশ্রয় নেবে না। জিদানকে তুমি এখনো চেনো নি। আমার কঠোর রূপটা দেখাতে বাধ্য করো না দিবা, তাহলে কি হবে সেটা কল্পনা করতে পারবে না। কপালে আঙ্গুল ঘষে রাগটা নিয়ন্ত্রণের চেষ্টা করল জিদান। তারপর প্রশ্ন করল, তুমি পাত্রপক্ষের সামনে যেতে বাধ্য হয়েছ? না। একটা শব্দে জিদানের ফর্সা মুখে অন্ধকার নামল। দাঁতে দাঁত চেপে পরের প্রশ্ন ছুড়ল, আমাকে ভালোবাসো? না। এবারে জিদানের চোখ দুটো জ্বলে উঠল আগ্নেয়গির লাভার মতন। তারপরেও নিজেকে সামলে বলল, আমার প্রপোজাল অ্যাকসেপ্ট কেন করেছিলে? আমাকে ফোর্স করা হয়েছিল। কি করেছিল? আপনি এবং আপনার ফ্রেন্ডরা, আপনারা একতরফা ভালোবাসার মোহকে আমার উপর চাপিয়ে দিয়েছিলেন। আমার থেকে কোনো উত্তর ছাড়াই আপনার ফ্রেন্ডরা ভার্সিটিতে প্রচার করতে থাকে আপনি আর আমি রিলেশনে আছি। ভার্সিটিতে আপনাদের গ্যাংকে এমন কেউ নেই ভয় পায় না। আপনি হয়তো ভাববেন আপনাকে হুজুর হুজুর করে সম্মান দেয় ওরা সব, আসলে যেটা করে ভয়ে। খোঁজ নিলে দেখবেন আপনাদের উদ্ধত আচরণের জন্য ঘৃণাই করে। আমি নতুন একটা মেয়ে, কয়দিনে বা ক্যাম্পাসে পা রেখেছি। গ্রামের মেয়েরা ভীতু হয়, আমিও তেমনি চাপা আর ভীতু স্বভাবের মেয়ে। প্রপোজাল অ্যাকসেপ্ট না করলে আমাকে হেনস্থা করা হবে। হেনতন বলে কেউ কেউ আমাকে ভয় দেখায়। ভয় দেখে সেজন্য সেদিন চুপ ছিল তুমি, রাইট? দিবা মাথা উপর নিচ করে বলে। হুম। জিদান ঘাটটা ডানে বামে ঘুরালো।
চোখ তুলে দিবার চোখের দিকে তাকালো, মুখে বাঁকা হাসি টেনে বলল, মেরে দিল রুবা, তুমি বলতে আমি দিওয়ানা, তা বলে এমন ভুজুং ভজং বুঝ দিবে আর আমি বিশ্বাস করব? থেমে পরক্ষণে দিবার কপালে 2 আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল, এই, আমাকে কি তোমার বলদ মনে হয়? বলদ? আপনি? না না, মোটেই নয়, তবে বাঘের চেয়ে কম কিছু মনে হয় না। তোমার চোখ মুখ বলছে তুমি মিথ্যে বলছো। কিছু একটা তো গড়বড় আছেই। তোমার আমার রিলেশন 38 দিন, তোমার আমার রিলেশন 38 দিন 20 ঘন্টা সামথিং মিনিট চলছে। এই সময়টাতে যা যা ঘটেছে তার উত্তর দাও। ক্যাম্পাসে ওঠার দেখা হলে চোখে চোখ পড়া, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনা চোখে আমার দিকে তাকানো, এসব কি ছিল? দিবা ভ্যাবাচেকা খেলো, বলল মৃদু গলায়, রাস্তা দিয়ে চলার সময় মানুষ কত কিছু দিকেই তো তাকায়, গরু ছাগল ভেড়া এসব থাকলেও তাকায়। এখন তাই বলে ওসব প্রাণীকে ধরে নেবে ভালোবেসে তাকিয়েছে? তোমাকে যতটা সহজ ভেবেছিলাম দেখছি ততটাও নাও। তুমি যদি তোমার চাচা চাচির মুখের দিকে তাকিয়ে পাত্রপাখির সামনে যাও সেরকম আমার যোগ্য, আর যদি এভাবে মিথ্যে বলো এর শাস্তি তোমার জন্য অবধারিত। টি শার্টের কলার 2 হাতে ঝাঁকিয়ে ঠিক করার মতন করল জিদান। তারপর তার চিরাচরিত স্বভাবে নির্বিকার ভঙ্গিতে কদম ফেলে প্রস্থান করল। কিছু মনে উঠতেই দিবার বুক চিরে একটা গাঢ় দীর্ঘশ্বাস বেরোলো। ওদিকে ছাদে জান্নাতের সাথে খেজুরে আলাপ করে নিচে নামে অভি। জিদানকে উদ্দেশ্য করে বলল অভি, ভুল থেকে ভালো কিছু হলে ভুলই ভালো। এই যে দেখো, বড় খালামণি মিষ্টি আনার কথা ভুলে গেল। ফোনে তোকে আনতে বললো বলেই তো তুই আর আমি এলাম, না এলে তো তুই জানতেই পারতিস না। বল এখন কিভাবে সবটা সামলাবে? অপেক্ষা কর, দেখতে পাবি। যাওয়ার আগে দিবার চাচাকে উদ্দেশ্য করে অমায়িক গলায় বলেন জুবাইদা, মেয়ে আমাদের পছন্দ, চালচলন কথাবার্তা সব কিছুতে একটা ভদ্রতা আছে। এক ঝলক দেখেই বুঝেছি। চোখে মুখে যেই লাজ লজ্জা দেখলাম আজকালকার মেয়েদের মধ্যে, ওটা খুঁজে পাওয়া বড় কঠিন। এরকম একটা মেয়ে আমাদের বাড়ির জন্য চাইছিলাম। উপরওয়ালার চাওয়াটা একদম মিলিয়ে দিলেন। একটু থেমে আশ্বস্ত ভঙ্গিতে বললেন, দিবাকে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের পরিবারের সম্মান রাখার দায়িত্ব এখন আমাদের। বাকি কথাগুলো ফোনেই ঠিক করে নিব ইনশাআল্লাহ। তোফাজ্জল হকের মুখে হাসি ফুটল। প্রত্যুত্তরে বললেন, ইনশাআল্লাহ। খন্দকার বাড়ির 3 মেয়ে। খন্দকার সাহেবের ছেলে ছিল না। 3 মেয়েকে কাছে রাখতে বিয়ে দিয়ে ঘর জামাই রাখেন। জামাইগুলো গরিব আর এতিম দেখে বেছে নেন, নইলে কেউ কি আর ঘর জামাই থাকতে চায়? খন্দকার সাহেবের মৃত্যুর পরপর বড় মেয়ের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় খন্দকার ম্যানশনে। শুধু বাড়িতেই নয়, অফিসেও বড় মেয়ের রাজত্ব চলছে। সকালের নাস্তার টেবিলে বাড়ির প্রায় সব সদস্যরাই উপস্থিত। জিদান ব্রেডে কামড় দিয়ে আরাম করে চিবুচ্ছে। অভি ফিসফিসিয়ে বলল, আমি তো ভাবছিলাম বাসায় এসে তুমুল ভাঙচুর হবে, তেমন কিছু না হয়ে তোকে স্বাভাবিক দেখে উল্টা আমার টেনশন বাড়ছে। ঘাটতারা জিদান নিরুত্তাপ রইল। অভি কৌতূহলী গলায় বলল, কেস কি বেটা বল, এত চিলমুটে আছিস যে? খালামণিকে ম্যানেজ করবে কিভাবে ভেবেছিস? পলিটিক্স করব। সে তো করেছি, খালামণির ডান হাত তুই। ফিল্ডে খালামণির ইমেজ ভালো থাকা থেকে শুরু করে কিভাবে জনপ্রিয়তা বাড়ানো যায়, দল বাড়ি করা সবই তো করছিস। ফ্যামিলি পলিটিক্স করবে এবার। ওদের দুজনের ফুসুর ফুসুর থামে জুবাইদা আর চোখে তাকাতেই। অভি হালকা হাসার চেষ্টা করল। খালামণির মনোযোগ ঘুরাতে বলল, খালামণি সার্কিট হাউসের পাশের পাবলিক মাঠে আমাদের জনসভা করতে বাধা দিল না, কিন্তু সেখানে আজ আফসার মির্জার জনসভা আছে। প্রশাসন আমাদের অনুমতি দিল না, ওদের দিল। এটা আমি কিছুতেই মানতে পারছি না। জুসের গ্লাসে চুমুক দিয়ে বলে উঠল জিদান, আফসার মির্জার ছোট ছেলে ম্যাজিস্ট্রেট, ওরা প্রশাসনের ক্ষমতার অপব্যবহার করছে। তবে আমরাও দেখিয়ে দেব আমাদের ক্ষমতা কতখানি। আমাদের ছেলে বলে কম আছে নাকি? আমরা গায়ের জোর দিয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই জনসভা করব। জুবাইদা গম্ভীর গলায় বললেন, সব জায়গায় জোর খাটাতে নেই, রুলস মেনটেন করতে হয়। এমন কিছু করবে না যাতে কারো কাছে প্রশ্নবিদ্ধ হতে হয়। এমন সময় থমথমে মুখে সাদিপ এসে চেয়ার টেনে বসল। স্যান্ডউইচ হাতে তুলে নিতেই জুবাইদার প্রশ্ন আসলো, রাত 12:30 অবধি তো আমার অপেক্ষায় ছিলাম। নিশ্চয়ই রাত 12টার পর কারো চেম্বার থাকে না, না তো রুগী থাকে। কখন ফিরেছিলে? 1টা বেজে গিয়েছে। জুবাইদা মুখটা গম্ভীর করে অসন্তুষ্ট গলায় বললেন,
রাত 1টার সময় কোনো ভদ্র ঘরের সন্তান বাড়ি ফেরে না। এরপর থেকে মাথায় রাখবে এটা ভদ্রলোকের বাড়ি, আর এখানে চলতে গেলে কিছু রুলস মেনে চলতে হয়। চাইলেই মন মতো উচ্ছৃঙ্খলভাবে চলা যায় না। আপনার রুলস আপনার পার্টি ছেলেপুলে আর বাড়ির বাকিদের পর্যন্ত ঠিক আছে, তবে আমার ক্ষেত্রে জুবাইদার রাগত স্বরে থামিয়ে দিলেন। ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে বলেছি মিসেস খন্দকার। সাদিফ, ভুলে যেও না আমি তোমার মা হই। হয়তো, তবে মানতে কষ্ট হয়। জুবাইদার ফর্সা মুখ কালো হয়ে গিয়েছে। মা ছেলের তর্কাতর্কি বাকিরা নিশ্চুপ থেকে হজম করছে। জুবাইদা স্রেফ বললেন, তোমার জন্য মেয়ে দেখেছি, আমাদের সবার পছন্দ। সামনের মাসে প্রথম শুক্রবারে ডেট ফিক্সড করতে যাচ্ছি। জীবনটা হেলায় ফেলায় নষ্ট না করে গুছিয়ে নাও, ভুলে যাও ওই মেয়েকে। অসম্ভব। তাহলে স্রেফ শুনে নাও, একটা ডিভোর্সি এক বাচ্চার মাকে আমার ছেলের বউ হিসেবে আমি মানতে পারবো না। মানতে হবে না আপনাকে। জুবাইদা হতাশ শ্বাস ফেললেন। গলার স্বর খাদে নামিয়ে বললেন, সাদিফ, আমি কালোদের কথা দিয়ে আসছি। তুমি জানো মায়ের কথার ওয়েট কত। এখন তুমি এভাবে জিদ ধরে থাকলে তোমার মায়ের অসম্মান হবে। ওনারা কি ভাববে বলো? সবাই জানে আমি এক কথার মানুষ। সেখানে এরকম কিছু হলে আমি খাটো হব। আর মা কখনো সন্তানের খারাপ চায় না বাবা। তুমি বিয়েতে মতটা দিয়ে দাও, দেখবে সব ভালো হবে। খাওয়া শেষ করে টিস্যু নিয়ে মুখ মুছে নিল জিদান। হঠাৎ তড়িঘড়ি করে বলে উঠল, আম্মা, ভাইয়া যেহেতু রাজি হচ্ছে না, বাদ দাও। তোমার কথাটা রাখতে হলে আমি আছি তো। জুবাইদা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই জিদান ভ্যাবা চাকা খেল, তবে কাউকে বুঝতে না দিয়ে সরল হাসল। বলল, মানে এক্ষুনি বিয়ে টিয়ে করার আমার কোনো ইচ্ছে বা আগ্রহ কোনোটাই নেই। তোমার কথাটা রাখার জন্য শুধু বলছিলাম আর কি। অভি ঠোঁট চেপে হাসি আটকায়। মির্জা বাড়ির ডাইনিংয়ে আফসার মির্জা বসে আছেন। জাইন অফিসের জন্য ফর্মাল গেটআপে তৈরি হয়ে একেবারে নিচে নামল। দুটো কাঁটা চামচ নেড়ে অমলেটের টুকরো তুলে মুখে পুরল। আফসার মির্জা গম্ভীর গলায় বললেন, তোমার সাথে কিছু কথা ছিল জায়েন। নিশ্চয়ই তোমার নির্বাচনের প্রচারণা নিয়ে। নির্বাচন নিয়ে কিছু বললে তো তুমি আর কানে তুলবে না, অথচ বাইরের মানুষ, বিশেষ করে বিপক্ষ দল রটাচ্ছে আমি ছেলের মাধ্যমে প্রশাসনকে হাত করছি, ম্যাজিস্ট্রেট ছেলের মাধ্যমে সুযোগের সদ্ব্যবহার করছি। দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাজ্ঞে সেসব, আসল কথায় আসি। বলতে বলতেই ফোন অন করে একটা ছবি বের করে জাইনের সামনে ধরলেন। জাইন ফোনের দিকে তাকালো, পরপর প্রশ্নাত্মক দৃষ্টিতে বাবার দিকে। আফসার মির্জা হাসলেন, বললেন, ছবির মেয়েটা দিবা? জেসমিন বেগম থমথমে মুখে এগিয়ে আস্তে আস্তে বললেন, আমার ম্যাজিস্ট্রেট ছেলেটার জন্য আমার বোনের সুন্দরী ডক্টর মেয়েটাকে আনবো ভেবে মনে মনে ঠিক করে রেখেছিলাম। এদিকে তুমি দেখছি তোমার বোনের অপয়া মেয়েটাকে আনার জন্য উঠে পড়ে লাগলে। বিয়ের মঞ্চ ছেড়ে সবার অগোচরে মা যেদিন প্রেমিক পুরুষটির হাত ধরে পালিয়ে যায়, সেই ধাক্কা সহ্য করতে না পেরে সেদিন রাতেই দিবার নানা আলতাফ মির্জা স্ট্রোক করেন। মির্জা বাড়ির মান সম্মান ধূলিসাৎ হলো তো হলোই, স্ট্রোকের ফলে তার শরীরের এক পাশ প্যারালাইজড হয়ে যায়। তারপর যতদিন বেঁচে ছিলেন হুইল চেয়ারই হয়ে উঠেছিল তার একমাত্র ভরসা। আলতাফ মির্জা ছিলেন একজন সম্মানিত জজ। এলাকা জুড়ে তার প্রতিপত্তি, সুনাম সবই ঈর্ষণীয়। মেয়ের এমন কাজ এক নিমিষে সব ভেঙে চুরমার করে দেয়। এক মুহূর্তেই ধুলোয় মিশে গেল মির্জা বাড়ির বহু বছরের মান সম্মান। আলতাফ মির্জা ক্ষুব্ধ হলেন মেয়ের প্রতি। অপমানের তীব্র দহন তার ভেতরে এমনভাবে গেঁথে বসে যে এরপর থেকে তিনি আর মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি, করার চেষ্টাও করেননি। বাড়ির সকলকেও যোগাযোগ রাখতে কঠোরভাবে নিষেধ করেন। আফিয়া মির্জা ছিলেন বরাবরই ভীতু, সংযত স্বভাবের মেয়ে। রক্ষণশীল পরিবারে জন্ম, এক ভাই এক বোনের মধ্যে ছোট সে। বাবা মায়ের আদরের সঙ্গে সঙ্গে শিক্ষা দীক্ষারও অভাব ছিল না, কিন্তু কথায় আছে প্রেম কখনো বাধা মানে না। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ার সময় আফিয়ার জীবনে আসে দিলশাদ হক। ধীরে ধীরে তাদের পরিচয় রূপ নেয় ভালোবাসায়। তৃতীয় বর্ষে উঠতেই বাড়ি থেকে আফিয়ার বিয়ে ঠিক করা হয়। মা গত হয়েছেন বছর আগেই। ভয় আর দ্বিধা নিয়ে একদিন সে বাবার কাছে নিজের মতামতের কথা বলেন, কিন্তু বাবা সেই কথা শুনে প্রচণ্ড রেগে যান।
কঠোর গলায় জানিয়ে দেন, ছেলেটা এখনো পড়াশোনা করছে, পরিবারের অবস্থা তেমন ভালো নাই। মির্জা বাড়ির একটা মান আছে, সেটা নষ্ট করতে পারি না। ভুলেও আর এই ব্যাপারে একটাও টু শব্দ করবে না। সমস্ত পরিবারে বিয়ে ঠিক করেছি। বাবা খারাপ চাইবে না তোমার, তাই এখনই সব মোহটাও বাদ দাও। উপায়ান্তর না দেখে একসময় পালানোর সিদ্ধান্ত নেয় আফিয়া। দিলশাদ প্রথমে বোঝানোর চেষ্টা করে আলতাফ মির্জা সঙ্গে সরাসরি কথা বললেই হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আফিয়া দৃঢ় কণ্ঠে জানায় বাবা কিছুতেই মানবে না। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে আফিয়া হুমকি দেয়, এই বিয়ে যদি জোর করে হয় সে আত্মহত্যা করবে। প্রিয় মানুষটিকে হারানোর ভয়ে দিলশাদ আর কিছু না ভেবে আফিয়াকে নিয়ে পালিয়ে যায়। সেই রাতেই 3 জন বন্ধু আর 2 জন বয়োজ্যেষ্ঠ চাচাকে সাক্ষী রেখে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দিলশাদের বাবার ছোট্ট একটা বস্ত্রবিতান ছিল, মা নেই, 2 ভাই। বিয়ের পর সংসারের দায় কাঁধে নিয়ে দিলশাদের আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বাবার সঙ্গে দোকানেই বসে পড়ে সে। সংসার জীবন যদিও ছিল শান্ত মধুর, তবু আফিয়ার মনে এক অদৃশ্য অপরাধ বোধ কুরে কুরে খাচ্ছিল। মির্জা বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ না থাকলেও বাবার খবর সে জানত। বাবা অসুস্থ, নিজে নিজে সব কিছু করতে অক্ষম। আফিয়া মনে মনে নিজেকেই দোষী ভাবত। তারই জন্য আজ বাবার এমন পরিণতি। তবুও সময় কারো জন্য থেমে থাকে না। জীবন চলছিল তার নিজের গতিতে। বিয়ের 3 বছরের মাথায় দিবার জন্ম হয়। দিবার 2 বছর বয়সের দিকেই হঠাৎ আফিয়া অসুস্থ হয়ে পড়ে। প্রথমে জন্ডিস, পরে সেটি লিভারে ছড়িয়ে যায়। চিকিৎসা চলছিল, কিন্তু অবস্থার উন্নতি হচ্ছিল না। একসময় কিডনিতেও পানি জমে। দিলশাদ চিকিৎসায় কোনো ত্রুটি রাখেনি, তবুও একের পর এক জটিলতা বাড়তেই থাকে। এই সময় খবর পেয়ে আলতাফ মির্জার কঠিন হৃদয় ধীরে ধীরে গলতে শুরু করে। তিনি ছেলেকে বলেন বোনের খবর নিতে, তাকে নিয়ে এসে চিকিৎসা করাতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেটা আর সম্ভব হয়নি। তার আগেই আষাঢ়ের এক মেঘে ঢাকা মাঝরাতে আফিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক মাস পর আলতাফ মির্জা জামাই দিলশাদকে ডেকে পাঠান। মেয়ের শেষ স্মৃতি হিসেবে নাতনি দিবাকে চান, নিজের বাড়িতে রাখতে চান, কিন্তু দিলশাদ রাজি হয় না। স্ত্রীকে হারিয়ে যে মানুষটা ভেঙে পড়েছিল, সে মেয়েকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিল। ভয় দিবাকে কখনো নানা বাড়িতে যেতে দেয়নি। মনে করতো ওরা হয়তো জোর করে মেয়েকে রেখে দেবে। দোকান দেখাশোনা আর ছোট্ট মেয়েকে আগলে রাখা, এই নিয়ে চলছিল দিলশাদের দিন। ছোট ভাই তোফাজ্জল হক ছিল ভবঘুরে। সংসারের ভার পড়েছিল একমাত্র দিলশাদের ঘাড়ে। তোফাজ্জল বিয়ের পরেও কাজ কাম কমই করত। দিবার চেয়েও 9 মাসের ছোট জান্নাত। বাবার আদরে বেড়ে উঠেছিল দিবা। মায়ের শূন্যতা পূরণের চেষ্টায় কমতি রাখেনি বাবা। তবুও দিবার ভেতর একটা শূন্যতা রয়েই যেত। তারপর এভাবেই দিন গড়াচ্ছিল। কিন্তু একদিন শীতের কুয়াশায় ঢাকা সকালে দোকানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায় দিলশাদ। তখন দিবা সদ্য ক্লাস 9-এ উঠেছে। মায়ের পর বাবাকেও হারিয়ে মেয়েটার শোকে পাথর বনে যায়। বাবার মৃত্যুর মাসখানেক পর মামা আসেন দিবাকে নিতে। দিবা রাজি হয় না যেতে। সে শুনেছে নানা বাবা মায়ের বিয়ে মেনে নেননি, তার বাবাকে মানেনি। এখন সেও বাড়িতে যেতে পারবে না। সে তার গরিব বাবার বিটেতেই বাঁচতে চায়। মামা বোঝায়, দিবা মা, তোমার নানা ভাই খুব অসুস্থ, একবার অন্তত তোমাকে দেখতে চায়। জানি ছোটবেলা থেকেই তুমি হয়তো নানা নানির বাড়ির প্রতি রাগ আর ঘৃণা নিয়ে বড় হয়েছ, কিন্তু যা হয়েছিল সেটা একতরফা ছিল না। নানা শুধু তোমার মায়ের ভালো চেয়েছিল, তাই ভালো ঘরে বিয়ে দিতে চেয়েছিল। চাচা তোফাজ্জল পাশ থেকে বলেন, অসুস্থ মানুষটা একবার তোকে দেখতে চায় মা। ভাবি প্রায় আফসোস করতো নিজের বাবার উপর কেন রাগ ছিল না, তার বরং নিজেকেই দায়ী ভাবত। আর তার বাবাও বাড়ির সঙ্গে যোগাযোগ না রাখার আরেকটা কারণ ছিল ভয়। ভয় পেত তোকে রেখে দেবে তারা। ভাই ভাবিকে ভীষণ ভালোবাসত। তাদের ভালোবাসা চিহ্ন তোকে নিয়েই যে সে বেঁচে জীবনটা কাটিয়েছিল। একবার জানা মা, থাকতে হবে না, দেখে ফিরে আয়। অবশেষে সেই প্রথম দিবার পা পড়ে নানা বাড়িতে।
বড় বসার ঘরে হুইল চেয়ার বসেছিলেন আলতাফ মির্জা। নাতনিকে দেখে মাথায় হাত বুলিয়ে হাওমাও করে কেঁদে ওঠেন। নাতনির জন্য কি খেতে দিতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, এই নিয়ে ব্যস্ত হয়ে বৌমা সহ বুয়াদেরকে ডেকে ডেকে বললেন। মামি বোধহয় একটু বিরক্তও হয়েছিলেন। বিকেলে বসার ঘরে সোফায় বসেছিল দিবা। মামি ফোনে কথা বলতে বলতে ফোনটা নানার হাতে দিয়ে বলেন, বাবা, জাইন কথা বলবে। ফোনটা হাতে নিয়ে ফোকলা দাঁতে হাসলেন আলতাফ মির্জা। রসিয়ে রসিয়ে বললেন, ছোট দাদু ভাই, তুমি তো সবসময় বলতে ফুপির মতো দেখতে একটা মেয়ে খুঁজছো, শ্যামবর্ণের মিষ্টি হাসির একটা মেয়ে। এতদিনও পাওনি তুমি, কিন্তু আমি পেয়ে গেছি। তোমার ফুপির কার্বন কপি আমার সামনে বসে আছে। তোমাদের 4 হাত এক করে মরতে পারলেই শান্তি পাবো। কবে আসছো? রাবিতে অ্যাপ্লাইড ফিজিক্সে স্নাতক করছে জাইন। দাদুর কথায় হেসে বলে, ফুপির কার্বন কপি কই পেলে তুমি? যদি সত্যি পেয়ে থাকো ধরে রেখো, আমি শীঘ্রই আসছি। নানার মুখে সেই কথা শিশুসুলভ উচ্ছ্বাস ফিরে আসে। বহু বছর পর প্রাণ খুলে হাসলেন তিনি। প্রায় 18-19 বছর পর হবে, কিন্তু এই হাসিই হয়ে থাকে তার শেষ হাসি। সেই রাতেই হঠাৎ বুকের ব্যথায় পৃথিবী ছেড়ে চলে যান আলতাফ মির্জা। বাবা ফোনটা ধরে। ছবির মেয়েটা দিবা বলতেই জাইনের চোখের পলক ক্ষণিকের জন্য থমকাল। দিবাকে প্রথম দেখেছিল দাদুর মৃত্যুর পরের দিন। আত্মীয় স্বজনের মাঝে সাদা সালোয়ার স্যুট পরিহিতা কিশোরী মেয়েটা ক্রন্দনরত অবস্থায় দেখেছিল সে। মাথায় সাদা ওড়না টানা, দৃষ্টি নুইয়ে রেখেছিল মেয়েটা। পরশু ফোনে বলা মরহুম দাদুর কথাটা জাইনের কানে ভেসে আসে। তোমার ফুপির কার্বন কপি আমার সামনে বসে আছে। তোমাদের 4 হাত এক করে মরতে পারলেই শান্তি পাবো। কবে আসছো? কথাগুলো মন্দিরের ঘণ্টার মতো মাথায় বাজতে থাকলো জাইনের। বলতে ইচ্ছে করলো, দাদু, আমি ঠিকই আসলাম, কিন্তু তুমি তো পালালে দাদু। জানি না তুমি মজার ছলে কথাটা বলেছিলে কিনা, তবে কখনো সুযোগ এলে তোমার শেষ ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। এক মহিলা হা হুতাশ করে বলে উঠলেন, আহারে, তাও তো খালুর শেষ ইচ্ছেটা পূরণ হলো। নাতনিকে 2 চোখ ভরে দেখেছেন, একটু আদর করে শেষ বিদায় নিলেন। আরেকজন গলা উঁচিয়ে ডেকে বললেন, জুবাইরের মা, ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে মেয়েটাকে কাছে রেখে দিতে পারো। মেয়েটা তো ছোট, জাইনও পড়াশোনা করছে, আকট করে রেখে দাও। জাইনের চাকরি পেতে পেতে দিবারও 18 হয়ে যাবে। বড় ছেলে বিয়ে করে বউ নিয়ে ইউকেতে সেটেল হয়েছে। বৌমা যোগাযোগ রাখে না বলা চলে। তাই জেসমিনের শখ জাইনের জন্য নিজের বোনের মেয়েকে আনবে, যাতে এরকম না হয়। জেসমিন মুখ কালো করে জবাবে বললেন, আপনারা একবারও দেখছেন না কেমন অপয়া মেয়ে? বাবা গো, কাল বাড়িতে প্রথম পা রাখলো আর অমনি শোক নেমে এলো। এ মেয়ে তো প্রথমে মাকে খেয়েছে, তারপর বাবা, এখন আমাদের এখানে ঘুরতে আসতে না আসতেই শ্বশুর মশাইকে। বলতে গিয়ে থেমে গেলেন। মুখ বিকৃত করেই ফের বললেন, না গো, এমন অপয়া মেয়েকে আমার ছেলের বউ করতে চায় না। যে সম্পর্ক আছে সেটাই থাক, বাড়তি আদিক্ষেতার দরকার নেই। জাইনের ভাবনার সুতো ছিঁড়ে মায়ের কথায় জেসমিন আঙ্গুল নাড়িয়ে বললেন, খবরদার আমার ছেলেকে উস্কাতে যেও না। অপয়া মেয়েটা আমার এ বাড়িতে ঢুকলে কোন শোক নামবে আল্লাহ জানে। এতিম বঞ্জির প্রতি এত মায়া হলে একটা পাত্র দেখে বিয়েটা দিয়ে দাও, ঝামেলা চুকে যাক। সেদিন কিছু না বললেও আজ আর চুপ থাকতে পারল না জাইন। চোখে মুখে শক্ত করে কাটা চামচ প্লেটে গেথে রুষ্ট স্বরে বলল, অপয়া, এসব কি ধরনের কথা মা? যার যখন সময় হয় সেই যায়। আল্লাহর ডাকে কেউ সাড়া না দিয়ে পারে না, তুমি জানো। কিন্তু তোমার মুখে এমন কথা ঠিক মানায় না। দাদুর সময় ফুরিয়ে এসেছিল, তাই তিনি এই পৃথিবী ছেড়েছেন। এখানে কারোর জন্য শোক নেমেছে বা কেউ দায়ী, এটা ভাবা মূর্খতা ছাড়া আর কিছুই না। ছেলের কথায় অপমানে জেসমিনের মুখ থমথমে হয়ে যায়। জাইন বলল গম্ভীর গলায়, মা, তুমি জানো দাদু সেদিন ফোনে কথা বলার সময় প্রাণ খুলে হাসছিল। দাদু চলে যাওয়ার আগে নাতনির মুখ দেখে শান্তি পেয়েছিল। দাদু খুশি ছিল। আমার মনে হয় অনেক দিন ধরে চাওয়াটা পূরণ হওয়ায় দাদু খুব বেশি হ্যাপি ছিল। বাদ দে জাইন, যে বোঝে না তাকে বোঝানো যায়, আর যে বুঝেও অবুঝ একগুঁয়ে হয়ে থাকে তাকে বোঝানো বৃথা। জেসমিনের মেজাজ চিড়বিড় করে উঠল।
তবে ছেলের সামনে আর কিছু বললেন না। আফসার সাহেব দম ফেলে বললেন, বাবার শেষ ইচ্ছে ছিল দিবাকে এই বাড়িতে রাখা, আর এই বাড়িতে দিবাকে পার্মানেন্ট মানে স্থায়ীভাবে রাখতে হলে তোমার সাথে ওর বিয়েটা দেওয়াই ছিল বাবার শেষ চাওয়া। জাইন চুপ করে শুনছিল। আফসার মির্জা মৃদু গলায় বললেন, খবর নিয়ে জানলাম দিবার চাচা এখন ওর বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। ভেবেছিলাম দিবা অনার্স শেষ করলে তখন তোমার সাথে দিবার বিয়ের কথা বলবো, কিন্তু এখন তো মনে হচ্ছে দেরি করলে আর সুযোগ থাকবে না। ছেলের দিকে তাকিয়ে শুধালেন, দিবাকে বিয়ে করতে তোমার কোনো অসুবিধা নেই তো? যদিও জাইনের অসুবিধা নেই, তবুও সরাসরি সেটা বলতে লজ্জা লাগলো। ইতস্তত গলায় বলল, মানে বাবা এখনই বিয়ে? বিয়ের বয়স হয়েছে তোমার, অন্য কোনো পছন্দ না থাকলে নির্বাচনের পর ধুমধাম করে বিয়েটা দিয়ে দেব। এখন তোফাজ্জল হকের সাথে কথা বলে তোমাদের এঙ্গেজমেন্টটা করে রাখবো, আশা করি তোমার আপত্তি নেই। চুপ থেকে মৌন সম্মতি দেয় জাইন। সকালে ডাইনিং টেবিলে মায়ের সঙ্গে তর্কের পর থেকে সাদিফের মেজাজ খারাপ। হাসপাতালে না গিয়ে সে উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে নেয়। কিছুক্ষণ পর একটা পুরনো রংচটা 3তলা বিল্ডিংয়ের সামনে গাড়ি থামালো। নেমে গটগট করে 2তলায় উঠে কলিং বেল চাপল। অধৈর্য হাতে একসাথে কয়েকবার টিপল। দরজার নিচের সিটকানি খোলা ছিল। ভেতর থেকে 5 বছরের মিষ্টি মুখের বাচ্চা ছেলেটা দরজা খুলে দিল। সামনে সাদিফকে দেখে চোখ বড় বড় করে একগাল হেসে উঠল। আশফির নিষ্পাপ মুখে মায়া মাখানো হাসি দেখে সাদিফের রাগ কিছুটা মিলিয়ে গেল। আশফি উচ্ছ্বসিত গলায় বলল, ভালো আঙ্কেল, তুমি? সাদিফ হাঁটু গেড়ে বসে আশফির চুলগুলো এলোমেলো করে দিয়ে হাসল। হ্যাঁ আমি। তা কি করেছো তুমি? আশফি ঘাড় ঘুরিয়ে দেখিয়ে বলল, বল খেলছি। এখন কেমন লাগছে তোমার? আর কোনো ব্যথা নেই তো? আশফি দুদিনে মাথা নেড়ে না বোঝালো। কে এসেছে? আশফি? কার সাদিফকে দেখে মুখটার সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে যায় আলিশার। অসম্পূর্ণ কথা রেখে কড়া গলায় বলল, তুমি? সাদিফ তেরসা হেসে তেরা সুরে জবাব দেয়, আজকাল চিনতে কষ্ট হয় নাকি? এখন তো তোমার হাসপাতালে থাকার কথা, সেখানে নাকি এখানে কেন? দরকার আছে। আলিশা জোরালো নিঃশ্বাস ফেলল। বলল, দেখো সাদীপ, এভাবে যখন তখন এখানে আসাটা ভালো দেখায় না। পাশের লোকজন খারাপ ভাবে নেয়। তাই অনুরোধ করছি, প্লিজ আর এসো না। আমাকে আমার ছেলেটাকে নিয়ে শান্তিতে থাকতে দাও। ভালো, আর শান্তিতে রাখতেই তো চাইছি তোমাদের। শুধু একটা সুযোগ দাও, একটু বিশ্বাস রাখো। আলিশা চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ রইল। পরক্ষণে বিরক্ত গলায় বলল, সাদীপ, পানি খেতে ইচ্ছা করছে, এক গ্লাস ঠান্ডা পানি এনে দেবে? আলিশা থেমে গেল। এই লোকটাকে আজও ঠিক বুঝে উঠতে পারেনি সে। সিরিয়াস কথার মাঝেও কেমন হালকা স্বরে পানি চাইছে। দীর্ঘশ্বাস ফেলে কিচেনে যায় আলিশা। এই ফাঁকে সাদিফ ফোন বের করে আনলক করে আসফির হাতে দিল। কিউটি পাই, গেম খেলো ফোনে? হ্যাঁ। ফোন চাইলে আম্মু বলে, বাচ্চাদের ফোনে বেশি গেম খেলা ঠিক না, এতে চোখে সমস্যা হয়। আম্মুটা খুব কড়া শাসনে রাখে। আসফি খুশিতে ঝুমঝুম করে উঠে বলল, তুমি কত ভালো আঙ্কেল। আলিশা পানি নিয়ে ফিরছিল, ঠিক দরজার কাছে এসে হঠাৎ মুখোমুখি পড়ল সাদিফের সাথে। অল্পের জন্য ধাক্কা লাগতে লাগতে নিজেকে সামলে নিল। বিরক্ত স্বরে বলল, পানি নিয়ে যাচ্ছিলাম তো, এখানে কেন? শার্টের স্লিপ টেনে গুটাতে গুটাতে বলল সাদিফ, একটু স্পেস দরকার ছিল। আলিশা, তোমার সাথে জরুরি কথা আছে। আমার ভাগ্যটাই খারাপ বোধ হয়। আশফিককে দেখানোর জন্য যে ডাক্তারকে বেছে নিলাম, সে যে তুমি সেটা বুঝতেই পারিনি। জানলে ভুলেও তোমার সামনে পড়তাম না। আমার ভাগ্যটা বড়ই ভালো, তাই তো অবশেষে তোমাকে খুঁজে পেলাম। পাগলামি করো না সাদিফ, নিজের জীবনটা গুছিয়ে নাও। আমাকে আমার মতো করে বাঁচতে দাও। আমি একা একটা ফ্ল্যাটে বাচ্চা নিয়ে থাকি। তুমি এভাবে আসা যাওয়া করলে সমাজ ভালোভাবে নেবে না। আল্লাহর রহমতে আমার ছেলেটার জন্য আমি একাই যথেষ্ট। তুমি আর এভাবে এসো না প্লিজ। সমাজের মুখ বন্ধ করতেই তো আসছে। ঠান্ডা গলায় বলল সাদিফ। আলিশা তিক্ত হেসে বলল,
আমি এক ডিভোর্সড নারী, এক সন্তানের মা। তোমার সঙ্গে আমার কোনোভাবে যায় না। সমাজের মুখ একদিকে বন্ধ করলেও ওরা অন্য দিক দিয়ে নতুন কথা তুলবে। বলবে দেখো, স্বামীকে ডিভোর্স দিয়ে পুরনো প্রেমিকের গলায় বাচ্চা নিয়ে ঝুলে পড়েছে। তখন ওরা আমাকে নিচেও চরিত্রহীন বলবে। তুমি কি সব শুনতে চাও? শুনতে ভালো লাগবে তোমার? আলিশার গলা কেঁপে উঠল। সাদিফের চোখ লাল হয়ে উঠেছে। চোয়াল শক্ত করে বলল, এসব কিছু আমার আম্মা বলেছে তোমাকে। আম্মা তোমার সাথে দেখা করে আর কি কি বলেছে আমি শুনতে চাই। এটা সবাই বলবে, শুধু শুধু তোমার আম্মাকে ভুল বুঝো না প্লিজ। কে কি বললো আই ডোন্ট কেয়ার। আগামী 1 সপ্তাহের মধ্যে আমি তোমাকে বিয়ে করছি। এইটাই আমার ফাইনাল ডিসিশন। নিজের মনকে প্রস্তুত করো। এ হয় না সাদিফ, দয়া করে বাদ দাও এসব। কেন হয় না? আলিশার নিজেকে এবার ক্লান্ত লাগছে। দুদিন পর কাল বিকেলে ম্যাচে ফিরেছে দিবা। ভার্সিটির গেট পেরোতেই চোখটা না চাইতেই গেল কৃষ্ণচূড়া গাছটার দিকে, আর যেতেই তড়িঘড়ি করে জড়সড় হয়ে নিজেকে লুকোনোর চেষ্টা করলো। পায়ের গতি বাড়িয়ে দিল। কালো বাইকের উপর কালো টি শার্ট, কালো জিন্স পরনে বসে ফোন স্ক্রল করছে জিদান। পাশে অভিসহ আরও 2 জন চালাপেলা আছে। রাফির দায়িত্ব ছিল গেটের দিকে তাকিয়ে থাকা। ওর দায়িত্ব পালন করতে তড়িঘড়ি করে বলে উঠল, ভাই ভাবি আসছে, ওই যে ভাবি। ফোন থেকে চোখ তুলে এক পলক দিবার দিকে তাকালো জিদান। শুভ্র রঙা 3 পিসের ওড়নার আঁচল হাওয়ায় দুলছে। জিদান মনে মনে ভাবল, পুরো আমার বিপরীত। যেখানে আমার প্রিয় রং ব্ল্যাক, সেখানে ওই মেয়ের নিশ্চয়ই হোয়াইট। ব্যাপার না, তারপরও আই লাইক হার। দ্বিতীয় জনের দায়িত্ব পালন করতে সে ছুট লাগালো। ভো দৌড়ে দিবার সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে ডাকল, ভাবি ভাবি দাঁড়ান। দিবা না শোনার ভান করে বড় পা ফেলে যেতে লাগলো। রকি পথ আটকে সামনে দাঁড়ালো। দৃষ্টি মাটির সাথে মিশিয়ে লম্বা করে সালাম দিয়ে নম্র স্বরে বলল, ভাবি ভাই ডাকে আপনাকে। কিসের ভাবি? ভাবি লাগিয়েছেন কেন? হ্যাঁ, আমি স্টিল আনম্যারিড। নেক্সট কখনো যেন ভাবি ডাক না শুনি। ক্লিয়ার? ভাবি আচ্ছা। দিবার মুখোশটি কঠিন হয়ে এলো। কচুর পাতায় যেমন পানি ধরে না, এদেরকে কিছু বললেও গায়ে লাগে না। তাই আর কথা না বাড়িয়ে নিজের মতো এগিয়ে যেতে লাগলো। ফোন স্ক্রল করলেও কোনা চোখে সবটা দেখছে জিদান। অভি কিছু বলবে তার আগেই পা দুটো মাটিতে নামিয়ে টি শার্টের কলার ঠিক করে এগিয়ে গেল। টি শার্টের কলারের রোদ চশমা আটকানো। গিয়ে সোজাসুজি দিবার সামনাসামনি দাঁড়ালো। দিবা ফাঁকা ঢোক গিলল। জিদান ভ্রু বাঁকিয়ে বলল, সবাই বলে জিদান ঘাড়তেরা, এখন দেখছি আমার থেকে এক ধাপ উপরে কেউ আছে। দিবা কিছু বলার প্রয়োজন বোধ করল না। জিদান এক হাত পকেটে গুজে পিঠ টান টান করে দাঁড়ালো। বলল, শোনো, যে সাহস একবার দেখিয়েছ, নেক্সট ডে ভুলেও ওরকম স্পর্ধা দেখাতে যেও না। লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপর আর সতর্ক করবো না। সোজা। দিবা দৃষ্টি নিচুতে রেখেই বলল, সোজা? সোজা কি? ভয় দেখাচ্ছেন? অবশ্য এছাড়া পারবেনে বাকি। ভয় না, সোজা বিয়ে করে নেব। অসহ্য। তারপর এড়িয়ে যেতে বলল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। জিদান বুকে হাত ভাঁজ করে সরে দাঁড়ালো। মিটমিট হেসে বলল, শোনো, সাদা ড্রেসে তোমাকে খুব সুন্দর লাগে। মনে মনে পণ করে দিবা আর কখনো সাদা ড্রেস পরবে না সে। তড়িঘড়ি পা ফেলে এগোচ্ছিল দিবা। আচমকা প্লাজোতে পা বেঁধে হোঁচট খায় আর খেতেই পড়তে নেয়। পড়তে পড়তে বিল্ডিংয়ের পিলার ধরে নিজেকে সামলে নিল। জিদান 2 পা এগিয়ে কাঁধ নাড়িয়ে বলল, পিলার না ধরে আমাকে ধরতে পারতে, আমি কিন্তু কিছু মনে করতাম না। দিবা ঘুরে একচোট তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার হাঁটতে লাগলো। জিদান পিছু ডাকলো। শোনো। দিবা বিরক্ত মুখে ঘুরিয়ে দাঁড়ালো। জিদান এগিয়ে কাছাকাছি গিয়ে বলল, প্রপোজ পেয়ে কারো যে ভয়ে দাঁত লেগে যায়, আগে জানা ছিল না। খবর নিয়ে শুনলাম তোমার কেমন অজ্ঞান হওয়ার রোগ আছে, তাই বলছে। থেমে গেল। থুতনিতে আঙ্গুল রেখে ভাবুক ভঙ্গিতে বলল, যারা একটু কিছু হতে না হতে জ্ঞান হারায়, তাদের শরীর উইক থাকে। আমি তো টেনশনে আছি। বাসরতে নার্ভাসনেসে অজ্ঞান টজ্ঞান না হয়ে পড়ো তুমি। শেষমেশ কিছু না করে দোষ হবে কিনা, কি অত্যাচার করে বউকে অজ্ঞান করে ফেলেছে। দিবা অতিষ্ঠ চোখে তাকালো।
জিদান হাত নেড়ে নেড়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, আমার নানা বলতেন ভাতের ফ্যান খেলে নাকি শরীরে বল বাড়ে, তাই আজ থেকে বেশি বেশি করে ভাতের ফ্যান খেয়ে শরীরে বল বাড়াবে, যাতে অমন কিছু না ঘটে। দিবা চোখ গরম করে তাকিয়ে পরপর ঘুরে হাঁটা ধরল। এর মধ্যে অভি ডাকল, ওই জিদান, কালামণি ফোন করেছে, এক্ষুনি পার্টি অফিসে একবার যেতে হবে। অভির সাথে মাঠের একপাশে দাঁড়িয়ে কথা বলছিল জিদান। দিবার ফোনটা ভোঁ ভোঁ শব্দে কেঁপে উঠল। হাতে তুলতেই আন্না ওর নম্বর দেখে ভ্রু কুচকে এলো। ভাবল নিশ্চয়ই নতুন নম্বর দিয়ে কল দিচ্ছে জিদান। দোতলায় উঠে করিডোর থেকে নিচে মাঠে তাকালো দিবা। জিদানের হাতে ফোন নেই, মানে ও না, অন্য কেউ। ফোনের স্ক্রিনে তাকিয়ে নিশ্চিত হতে ফের ঘাড় ঘুরিয়ে জিদানের দিকে তাকালো দিবা। আর তাকাতেই এবারে জিদানের সাথে চোখাচোখি হয়। দিবা তড়িৎ গতিতে দৃষ্টি সরিয়ে নেয়। টানা পা ফেলে ক্লাসরুমের দিকে এগিয়ে যেতে থাকে দিবা। জিদান এক দৃষ্টে তাকিয়ে রইল ঠায়। জিদানের মনোযোগ অন্যদিকে দেখে কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল অভি, ওই বেটা কি হলো, কোথায় হারিয়ে গেলি? কাঁধ থেকে অভির হাতটা সরিয়ে দিয়ে হালকা হাসল জিদান। চোখ দিবার যাওয়ার দিকে স্থির রাখল। সানগ্লাস চোখে টেনে গুনগুন করে মৃদু স্বরে গাইতে লাগলো, ও কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পরে না চোখেতে পলো আর আসে না কথা মুখে, তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া, এই বুকেতে ঝড় তুলে যায়, তার ছবি মনে কে যায়, তার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, তার ছবি মনে কে যায়, তার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। আজকের দিনটা মেঘলা। দুপুরের তেজি রোদটা মেঘের আড়ালে লুকিয়ে আছে। সময় ৩টার কাছাকাছি। ক্যান্টিনে এই সময়ে ভিড় তুলনামূলক কম থাকে। দিবা ইচ্ছে করেই এই সময়টা বেছে নিয়েছে। লাঞ্চ আওয়ারের কোলাহল তার পছন্দ নয়। তাছাড়া এখন তার ক্লাসও নেই। পরেরটা 3:30টায়। এমনিতেও সে খুব একটা ক্যান্টিনে আসে না। মেসে থাকতে খাওয়া নিয়ে তার একটা স্থায়ী অসন্তোষ তৈরি হয়েছে। মেসের খালার হাতের রান্না মুখে রুচে না, কিন্তু না খেয়ে তো থাকা যায় না। তাই কোনো রকম চোখ নাক বুজে খেয়ে ফেলা ছাড়া উপায় থাকে না। খালার হাতের ডাল আর নদীর জল সমান, আর মাছের ঝোল দেখলে মনে হয় বন্যার পানিতে সবজি আর মাছ একসাথে ভাসছে। দিবা অবশ্য বেছে বেছে মাছ খায় জন্য বেশিরভাগ ডাল ভাত খেয়েই ওকে থাকতে হয়। ইলিশ, চিংড়ি আর নদীর ছোট মাছ ছাড়া অন্য মাছ খায় না ও। মাছের বদলে আলু ভর্তা দিয়ে খেয়ে ওঠে। এ নিয়ে চাচি আগে খোঁচা দিয়ে বলতো, বড় লোকই ঢং, মাছ মানুষ পাচ্ছে না আর ইনি বাইছা বাইছা খায়। মা ছিল বড় লোকের মাইয়া, সেই ঠাটবার তো বজায় রাখা লাগবো নাকি? চাচার ঘাড়ে বৈশা এত রং ঢং না করলে হয় না। আগে চুপ থেকে সয়ে নিল, ইদানিং চাচিকে বুঝিয়ে দেয় দোকান তার বাবার নামে, আর বাবাই নিজের পরিশ্রম অর্থ দিয়ে বড় করেছে। বাড়িতে তারও অংশ আছে, এতে চাচির মুখ খানিকটা থিতু হয়। তবে কিছু মানুষের অবস্থার উন্নতি হলেও মনের দৈন্যতা কমার নয়। চাচি হলো সেই মানুষ। দোকানের টাকায় কিছু জমা করেও ভালোভাবে সংসার চলে যায়। তবুও চাচা প্রতি মাসে পড়াশোনা সহ হাত খরচা দিতে গেলে চাচির মুখ কালো হয়ে যায়। ইনি মাঝে মাঝে ঝগড়াও লাগান চাচার সাথে। এই মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে ছোট করে দীর্ঘশ্বাস ফেলে দিবা। অবচেতনে ভাবে, আকাশের মেঘটা যেমন হঠাৎ সরে যায়, ঠিক তেমনি কি আমার জীবন থেকেও একদিন সব ঘন মেঘ সরে যাবে, আলো ঝলমল করে উঠবে আমার আকাশটাও। কবে এমন সকাল হবে যেদিন কারো সাহায্য ছাড়াই নিজের পায়ে দাঁড়াতে পারবো, নিজের মতো করে একটা দিন কাটাতে পারবো, কারো কটু কথা ছাড়াই।
অদূর আকাশ পানে দৃষ্টি রেখেই মেঘ সূর্যের লুকোচুরি দেখে মৃদু হাসল দিবা। সেই হাসিতে হালকা জেদ, নিঃশব্দ প্রত্যয় নিয়ে ভাবল, হ্যাঁ, আলো একদিন আসবে। সব ক্লান্তি অবসাদ, অন্ধকার গুছিয়ে আমার জীবনের আকাশ ঝলমলিয়ে উঠবে। ঠিক তক্ষুনি কারো কণ্ঠস্বরে ভাবনার চরকায় সুতোয় টান পড়ল। হাই। দিবা চমকে তাকায়। সামনে বসে আছে জিদান। টেবিলে কোনোই ভর দিয়ে হাতটা থুতনিতে ঠেকানো, ঠোঁটের কোণে আত্মবিশ্বাসী হাসি, বাজ পাখির মতন চোখ দুটোয় দুষ্টু ঝিলিক। নিমিষেই দিবার মুখের আদল বদলে গেল। বিরক্তির ছাট কপালে নিয়ে মনে মনে ভাবল, আলো আসুক আর না আসুক, এই বিরক্তিকর লোকটার আগমন ঠিকই ঘটল। জীবনের আকাশে রোদ উঠুক না উঠুক, মেঘের ফাঁক গলে এটাই অবধারিত অ্যালার্জি পার্সনের এন্ট্রি। একদম অপ্রত্যাশিত কিন্তু অনিবার্য। শান্ত একটা দুপুরকেও নষ্ট করতে হাজির। এই লোকটার উপস্থিতি মানে বিশৃঙ্খলা। জিদান ভ্রু নাচিয়ে বলল, হ্যালো, কি ভাবছো? হাতে আত খাওয়া বার্গার ধরা দিবার। জিদানের থেকে চোখ সরিয়ে তাতে হালকা কামড় দিল। বলল, সকাল থেকে এখন পর্যন্ত শান্তিতে ছিলাম। ভেবেছিলাম আজকের দিনটা অন্তত ভালো কাটবে, কিন্তু আফসোস, শেষ বেলায় এসে ভূতের মতন চমকে দিতে বাদ রাখলেন না। ও আই সি। দিবা ভ্রু কুচকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। জিদান চেয়ারে গা এলিয়ে বলল, তার মানে সারাদিন আমাকে মিস করছিলে তুমি? হোয়াট? আপনাকে মিস করতে যাব কোন দুঃখে? মাথা খারাপ আমার? দুঃখে নয় তো, তুমি আমি আনন্দেই মনে করো। এই যে আজ ক্যাম্পাসে একবার আসিনি, ঠিকই খেয়াল করেছ। কি আশ্চর্য! আমি কখন খেয়াল করতে গেলাম? রোজ এসে বিরক্ত করেন, আজ আসেননি, সেজন্য হাফ ছেড়ে বেঁচেছিলাম, সেটা বোঝাচ্ছি। টেবিলের উপর থেকে হাফ লিটারের মিনারেল পানির বোতলটা হাতে তুলল জিদান, যাতে অর্ধেক পানি আছে। মুখে দিতে যাবে তক্ষুনি মৃদু স্বরে বলে দিবা, ওটা এটো, আমি মুখ লাগিয়ে খেয়েছি। বোতলের মুখ উঁচুতে ধরে খেতে নিচ্ছিল জিদান। দিবা বলার সাথে সাথে একদম ঠোঁটের সাথে লাগিয়ে নিয়ে ঢকঢক করে ঢোক পানি গিলে নেয়। মিটমিট হেসে বলল, এতে তোমার ঠোঁটের ছোঁয়া ছিল, জানানোর জন্য থ্যাংক ইউ। দিবা বিরক্তিকর শ্বাস ফেলে ফিসফিসিয়ে বলল, উফ, অসহ্যকর ব্যক্তি, আপনার মতো দুটো দেখিনি। আমার মনে হয় কি দিবা, আমার প্রতি যে বিরক্ত হও না, তোমার ওই বিরক্তিটা আসলে আমার প্রতি বিশেষ টান, অন্যরকম টান। আপনি নিজেকে নিয়ে একটু বেশি ভেবে ফেললেন না? জিদান হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, মোটেই না। তুমি যতই অস্বীকার করো না কেন, তোমার এই দুটো মায়াবী চোখে আমি তো আমার গল্প লেখা রয়েছে দেখছি। গল্পটা হলো আপনারই বানানো ফ্যান্টাসি, আমি সেই গল্পের চরিত্র নই। এর মধ্যে টেবিলটা একে একে খাবারে ভরে গেল। ওয়েটার ট্রে নামিয়ে রাখতেই ধোয়া ওঠা কফির গন্ধে চারপাশটা হালকা উষ্ণ হয়ে উঠল। প্লেটগুলো একে একে সাজানো, সমুচা, সিঙ্গারা, চাউমিন আর পাশে টমেটো সসের ছোট বাটি। বলার অপেক্ষা রাখে না, জিদান ঢুকেই অর্ডার করে এসে বসেছে। চাউমিনের প্লেট একটা নিজের দিকে টেনে নিল, আরেকটা দিবার দিকে ঠেলে দিয়ে বলল, দিবা খাবারগুলো তাকিয়েও দেখল না। দুধ চায়ের কাপে আর ধোয়া উঠছে না, তার মানে ঠান্ডা হয়ে গেছে। জিদানকে মনে মনে কটা গালি দিল দিবা, এর জন্য তার চাটা ঠান্ডা শরবত হয়ে গেছে। তবুও কি করার, ঠান্ডা চায়ের কাপ হাতে তুলে চুমুক দিল। কাঁটা চামচ নাড়তে নাড়তে কিছু মনে পড়ার মতো করে বলে উঠল জিদান, ওহো, এই দিবা, খেয়াল করেছ? দেখো, আজকে তোমার ফেভারিট সাদা রং আমার গায়ে, ব্ল্যাক ছেড়ে আজ তোমার পছন্দের রঙের টি শার্ট পরেছে। এই লোক যেভাবে কথা বলে মনে হয় দুজনের মিষ্টি মধুর সম্পর্ক। নিজের একতরফা ভালো লাগাকে চাপিয়ে দেয়, আবার নিজের প্রেমিকা বলে জাহির করে, যেখানে আজ পর্যন্ত দিবা হ্যাঁ সূচক কিচ্ছুটি বলেনি, বরং বিরক্তি প্রকাশ করেছে এবং করে। সাদা রং আমার ফেভারিট, কে বলেছে আপনাকে? জিদান চোখ কুচকে তাকিয়ে শুধালো, ফেভারিট নয়? দিবা দুপাশে সপাটে মাথা নেড়ে বোঝালো। জিদানের মুখটা মলিন হয়ে এলো। মিথ্যে বলেই প্রথম দিবা মনে মনে খুশিই হলো। ভেতরে তার বিশ্ব জয় করা হাসি খেলে গেল। এমন সময় দিবার দৃষ্টি আটকায় জিদানের টি শার্টের কলারের থেকে একটু নিচে কাঁধ বরাবর। সাদা টি শার্টে ফোটা ফোটা লাল দাগ। দিবার দৃষ্টি অনুসরণ করে নিজের শার্টে তাকাতেই জিদান হকচকিত হলো। দ্রুত বলে উঠল, মশার রক্ত এটা। আজ মেঘলা দিন না, মেঘলা দিনে মশার উৎপাত বাড়ে।
তখন গায়ে বসেছিল। বসেই হাসার চেষ্টা করলো জিদান। দিবা সন্দিহান চোখে চেয়ে আছে। দিবার মুখের সামনে 2 আঙ্গুলে চুটকি বাজিয়ে বলল জিদান, এই সবে আইনের ছাত্র তুমি, এখন উকিল হওনি? উকিলের মতো দৃষ্টিতে তাকিয়েছে যে, বিশেষ হয়নি? দিবা দৃষ্টি সরিয়ে বলল,